ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার। আজকে আমরা আবার পুরনো সাধুদের কথার ডালি নিয়ে হাজির। আজকে আমরা যে মহারাজের কথা বলবো শুনবো, মহারাজের নাম শ্রীমৎ স্বামী নিগমাত্মানন্দজি মহারাজ, যার ডাকনাম ছিল অমিয় মহারাজ। অমিয় মহারাজ স্বামী শঙ্করানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য ছিলেন, আর উনি জয়েন করেছিলেন রামকৃষ্ণ সংঘে 1955 সালে পাথুরিয়াঘাটায়। তখনও নরেন্দ্রপুর হয়নি। কিছুদিন পরেই নরেন্দ্রপুর মিশন শুরু হলো, আর তখন তারাও সব নরেন্দ্রপুরে চলে এলেন। এই পাথুরিয়াঘাটার যারা সব জয়েন করেছিলেন সেই সময়ে তাদের খুব সারা জীবন তাদের খুব খেটেছেন, আর ওই সময় কি কষ্ট করে নরেন্দ্রপুরকে তৈরি করেছেন। যাই হোক, তো তিনি ওই পাথুরিয়াঘাটাতে জয়েন করেছিলেন। এরপর অনেক আশ্রমেতেই তিনি থেকেছেন। বেলুর মঠেতে সেবা দিয়েছেন, তারপর করিমগঞ্জ, বৃন্দাবন, কাশীপুর, ভুবনেশ্বর, বাঁকুড়া, গড়বেতা, কন্টাই, কাটিহার, এইসব সেন্টারগুলোতে তিনি ছিলেন। আর পুরী মঠের দীর্ঘদিন তিনি অধ্যক্ষ পদে ছিলেন। প্রায় 15 বছর তিনি পুরী মঠের অধ্যক্ষ ছিলেন। উনি যখন পুরী মঠের অধ্যক্ষ, সেই সময়তেই আমরা একবার স্বামী প্রমেয়ানন্দজি মহারাজের সঙ্গে পুরী মঠে গিয়েছিলাম। তো সেখানে গিয়ে তার সঙ্গে আমাদের প্রথম সাক্ষাৎ। তো মহারাজ সেই সময়তেই তখনই চোখে ভালো দেখতে পেতেন না, একটু যেন কম কম দেখতেন। উনি বলতেন যে আমি যেন আর মানে সাইড থেকে যেন দেখতে পাই কিছু, এরকম ভাব আর কি ছিলেন। তা ভালো দেখতে পেতেন না, কিন্তু খুব ভালোবাসা, সকলকে খুব ভালোবাসতেন, আর মাইডিয়ার মতন নেচার। যেই সকল ওখানেও তো 2জন ব্রহ্মচারী ছিল, তারাও বেশ আনন্দে মজা করে করে কথা বলতেন। আর উনি যে চোখে দেখতে পান না, সেই জন্য তার কোনো দুঃখ যেন ছিল না। একটা ইজি চেয়ার ছিল, ইজি চেয়ারে বসে আছেন, বসে বসে কেউ কোন সামনে দিকে কেউ যাচ্ছে, এই কে যাচ্ছে জিজ্ঞেস করছেন। আমি মহারাজ, কোথায় যাচ্ছ? বেশ বেশ ভালো ভালো, খাওয়া দাওয়া হয়েছে তো জিজ্ঞেস করলেন। একদম সব সময়তে এরকম আছেন, কিন্তু সব দিকে নজর, রুটিন ঠিক আছে, একদম ঠিক। সকালবেলা ঘুম থেকে ঠিক সময় ওঠা, নিজের কাজটুকু করা, যতটুকুনি সে করতে পারেন করা, এবং খোঁজ খবর নিয়ে সমস্ত কিছু করেন। প্রমেয়ানন্দজি মহারাজ যেহেতু সেই সময় ওখানে গেছেন, প্রমেয়ানন্দজি মহারাজও শঙ্করানন্দজি মহারাজের মন্ত্রশিষ্য ছিলেন। প্রমেয়ানন্দজি মহারাজ তার থেকে কিছুদিনের জুনিয়র ছিলেন, কয়েক বছরের। যাই হোক, তো ওদের সঙ্গে দুজনে খুব গল্প টল্প করতেন, দেখতাম, আর খুব হাসি। মহারাজও হাসছেন, উনিও হাসছেন। যেহেতু আমরা অনেক ছোট, আমি তখন ব্রহ্মচারী, তো সেইখানে থাকতে পারতাম না, কি গল্প হচ্ছে কি কথা হচ্ছে জানতে পারতাম না। তো পরে যখন ফাঁকা থাকতেন মহারাজ, এই অমিয় মহারাজ, তো মাঝে মাঝে গিয়ে প্রণাম করতে গেলাম। মহারাজ খাওয়া দাওয়া করেছেন? হ্যাঁ। তুমি কে? না মহারাজ, আমি আশিস, ব্রহ্মচারী আশিস। ও, রামগোপাল মায়ের সঙ্গে এসেছো? হ্যাঁ মহারাজ। বেশ। তারপর আবার উনি এটা ওটা জিজ্ঞাসা করতেন, কথা বলতেন, গল্প করতেন, এরকম হতো। তো এখন একদিন মজার কাছে বসে আছি, বিভিন্ন রকম কথা চলছে, উনি ওই সব পুরনো দিনের কথা বলছেন। কেউ একজন একটু হয়তো কাজের একটু গণ্ডগোল হয়েছে কিছু, যে তাকে বলে, দেখ
কোনো কাজ যখন করতে বলবো সেটা করে শেষ করে আমাকে সে খবর দিবি যে এটা হয়ে গেছে, তবে আমি বুঝতে পারবো যে কাজটাও শেষ হয়েছে আর তোরও কাজটা তখন শেষ হলো। না খবর দিলে আমি বুঝবো কী করে, উনি বলছেন। এগুলো ঠিক আমাদের মিশনের ধারা, কাজের ধারা, প্রত্যেকটি কাজে এইভাবে করতে হয়। একদিন সুন্দর করে সব জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে আসলেন, সমস্ত ডাইনিং হল তারপরে মঠ বাড়িটা পুরো সব ধোয়া হলো। কেননা জগন্নাথের প্রসাদ আসবে, সমস্ত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব জগন্নাথ দেবের প্রসাদ আমরা পেলাম। তো সেই সব কাজগুলো পরের দিনকেও বোধহয় সব ঠিক গোছানো হয়নি। তো তখন উনি বলছেন, এই সব গোছানো কেন হয়নি, কেন সঙ্গে সঙ্গে তো করে ফেলবি, কাজ কি ফেলে রাখতে আছে, সঙ্গে সঙ্গে করতে হয়। তো এইসব বলছে। তা আমি সেই সময়তেই মহারাজের কাছে গিয়েছি, দিয়ে আমার বলছে, বুঝে আসিস, একটা গল্প শুনেছ? যে মা কী গল্প মহারাজ? বলছে বেলুড় মঠের কুইক অ্যাকশান। বেলুড় মঠের কুইক অ্যাকশান? না, তুমি জানো তো বেলুড় মঠের কুইক অ্যাকশান জানো তো? আমি তো ঠিক বুঝতে পারছি না। আমি বলছি মহারাজ না ঠিক, আমি তো ঠিক জানি না, আপনি বলুন। তাহলে শোনো, বসো, গল্প বলি একটা। উনি বেশ রসিয়ে গল্প বলতে পারতেন। তো দিয়ে বলছেন যে এখন একজন সাধু, তার নাম ধরো জপানন্দ। এখন সেই সাধুর শরীর, তো এবার শরীরটা খারাপ হয়েছে, এখন শরীর চলে গেছে, যাও। তারপর সাধারণ নিয়ম অনুযায়ী যেমন হয়, যমরাজার কাছ থেকে, চিত্রগুপ্ত হচ্ছে যমরাজের সেক্রেটারি, তো তিনি সব খাতাপত্র নিয়ে মেলান যে যার সময় ঠিক হয়েছে কি না বা কি ইত্যাদি সব আছে, তার নাম্বার ইত্যাদি সব আছে। যেমন সব জমি জমার যেমন দাগ নম্বর খতিয়ান নম্বর আছে, সেরকম প্রত্যেকটা মানুষের একটা রকম দাগ নম্বর খতিয়ান নাম্বার আছে। তা যমরাজের দুজন চেলা এসে তাকে তিনি চলে গেছে, এইবার নিয়ে গিয়ে চিত্রগুপ্তের কাছে হাজির করেছে। চিত্রগুপ্ত তার সঙ্গে সব নাম্বার মেলাচ্ছে, নাম্বারটা আমার মিলিয়ে বলল যে একটু আগে চলে আসা হয়েছে নিয়ে, এখনো সময় হয়নি আনার, কিন্তু নিয়ে চলে এসেছে। কি করা যায়? চিত্রগুপ্ত ডিসিশন নিতে পারছেন না। তখন চিত্রগুপ্ত যমরাজের কাছে পাঠিয়ে দিল জপানন্দকে। এবার যমরাজ বসে আছেন, জপানন্দ গিয়ে হাজির। চিত্রগুপ্ত গিয়ে বলতে যে মহারাজ, এই আমাদের এখানকার চেলা দুটো ভুল করে ফেলেছে, ওর এখনো সময় হয়নি, আরও কিছুদিন বাকি ছিল, অল্প কদিন, তা ওকে নিয়ে চলে এসেছে, কি করা যায়? তখন যমরাজ সব কিছু শুনলেন, দিয়ে বললেন, এক কাজ করো, ওকে আবার ফিরিয়ে দিয়ে এসো, বেলুড় মঠে যাক, সাধু লোক তো, যাও যদিন থাকে বেলুড় মঠে ফিরিয়ে দিয়ে এসো, সময় হলে আবার তখন আসবে। তখন আবার ওই যে চেলা দুটি নিয়ে তাকে বেলুড় মঠে নামিয়ে দিয়ে চলে এসেছে। এইবার সেই জপানন্দ বেলুড় মঠে গিয়েই, সাধারণত কি হয়, কোনো সাধুরা যখন বাইরে থেকে বেলুড় মঠে আসেন, তখন আমাদের মঙ্কস কোয়ার্টারে কয়েকটা ঘর থাকে, মাঝের ঘর, সেখানেতে 4টে করে বেড আছে, সেটা ফাঁকাই রেখে দেওয়া হয়। হঠাৎ করে কোনো সাধু যদি আসেন মঠে, তাহলে সেইখানেতে থাকবেন, তারপর যখন কয়েকদিন পরে চলে যাবেন আর চলে গেলেন। তো উনিও সেরকমভাবে সেই জানাই আছে, তো উনি এসে ওই মাঝের ঘরটাতে গিয়ে থাকলেন। যথা সময়েতে খাবার ঘন্টা বাজলো। আমাদের তো বেলুড় মঠে সব ঘন্টা তালে তালে চলে, ঘন্টা বাজলেই খাওয়া, তারপরে ঘন্টার সময় চায়ের ঘন্টা, দুপুরের খাওয়ার ঘন্টা, রাতের খাওয়ার ঘন্টা, তারপর আরতির ঘন্টা ইত্যাদি সব আছে। তো উনি তো এতদিন ধরে সাধুগিরি করে এসেছেন, অতএব তিনি জানেন সব, তাঁরও জীবনটা একেবারে রুটিন লাইফ ছিল। সুতরাং তিনিও ঠিক সেরকম রেস্ট করে একটু ইত্যাদি বসে ছিলেন। তারপর যেই খাবার ঘন্টা বেজেছে, সঙ্গে সঙ্গে ওই ডাইনিং হলে গিয়ে ঢুকে পড়েছে।
ডাইনিং হলেও আবার আমাদের খুব সুন্দর সিস্টেম, সাধুরা সব যে যেখানে বসেন প্রত্যেক দিন সে সেখানেই বসবে, অন্য জায়গায় বসবে না। তো সেরকম ভাব উনি যেখানে বসতেন সেই জায়গাটাতে গিয়ে বসেছেন। আর যেসব সাধুদের একটু অসুস্থ শরীর বা ডায়াবেটিস আছে বা এরকম সিদ্ধ টিদ্ধ খান, তাদেরকে আগে থেকেই একটু সিদ্ধ, একটু ডায়াবেটিস তরকারি এগুলো দিয়ে রাখা হতো। তো উনি যে সিটে বসতেন সেই সিটেতে ওরকম দেওয়া থাকতো। তো দেখলেন যে তখনও দেওয়া আছে, তো উনি গিয়ে ঠিক নিজের সিটেতে চুপটি করে গিয়ে বসে আছেন। যথাসময়ে ব্রহ্মার্পণম, আমাদের খাওয়ার আগে একটা বলা হয়, ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন কান্ত্যব্যম ব্রহ্মকর্ম সমাধিনা, এটি বলা হয় খাওয়ার আগে। তো ঠিক সেরকম আবৃত্তি হলো। তারপর শুরু হলো এবার প্রসাদ, ওই ভাত ডাল ইত্যাদি পরিবেশন করা। তার থালার মধ্যে ওই একটু করলা সিদ্ধ, একটু পেঁপে সিদ্ধ, একটু ডায়াবেটিস তরকারি আর প্রসাদী ভাত, ঠাকুরের প্রসাদী ভাত একটু দেওয়া হয়েছে। দেখছেন যে তিনি বসে আছেন আর ভাত এলো, পাশের জনকে দিল, এ পাশের জনকে দিল, তাকে দিল না কেউ। তরকারি আসছে, তাকে না দিয়েই অন্য সকলকে দিচ্ছে, তাকে কেউ দিচ্ছেও না, নেবে কিনা জিজ্ঞাসাও করছে না। এখন কি করবে? ও বলে যাক, আজকে খুব একটা খিদেও নেই, যা আছে একটু খেয়ে নিই, অল্প করি। তো বলে যা যেটুকুনি পাতে ছিল সেটুকুনি সে খেল, অন্য কিছুই পেলেও না, চাইলেও না। অনেক অনেক সাধু আছেন যারা কিনা যা পড়ল পাতে সেটাকেই ভিক্ষালব্ধ জিনিস ভেবে তারা গ্রহণ করে নেন, আলাদা করে চান না। কেননা সন্ন্যাসীদের তো এইরকমই। তো তিনিও এরকম ভালো সাধু ছিলেন, তিনি ওটাকে যেটুকু যাচ্ছিল সেটুকুনি খেয়ে দিলেন। তারপর খাওয়া দাওয়ার পরে আঁচড়ে নিয়ে এসে আবার ঘরে ঢুকেছেন, একটু রেস্ট ফেস্ট করেছেন। বিকেলবেলা হয়েছে, ওনার নিজস্ব রুটিন আছে, বিকেলবেলা ঠাকুর মাকে প্রণাম করতে যান, ঠাকুর মা স্বামীজি সব প্রণাম টনাম করে টরে এসে আবার ঘরে ঢুকে পড়েছেন। তারপরেতে সন্ধ্যা আরতিতে গেছেন, সন্ধ্যা আরতিও হয়েছে। তো এরকম পর আবার ঠিক একই অবস্থা, খেতে রাত্রিতে খাবার ওখানে ঠিক তাই, খেতে কেউ দিল না। যা পাতে দেওয়া ছিল ওই ডায়াবেটিস তরকারি, পেঁপে সিদ্ধ ইত্যাদি, সেগুলি কি উনি তখনও তাই খেলেন। তো এবার গিয়ে শুয়ে পড়েছেন আবার। দিয়ে তার এখন মনে হয়েছে যে আচ্ছা কেন এরকম ভাব হচ্ছে, সামনে লোকজন সাধুরা চলে যাচ্ছে, তারা আমার সঙ্গে কত কথা বলতো, এখন আর কেউ কথা বলছে না, সামনে দিয়ে চলে যাচ্ছে, কেউ কথাই বলছে না, ফিরেও তাকাচ্ছেও না। তো ওর খুব একটা চিন্তা হলো, আচ্ছা কী ব্যাপার হলো, বেলুমাটা আমি এলাম অথচ কেউ আমার সঙ্গে কথা বলছে না, আমার দিকে তাকাচ্ছেও না, খেতেও দিচ্ছে না, এরকম কেন হলো, এরকম তো কখনো হয় না। তারপর পরের দিন সকালবেলা বলে যাক ঠিক আছে কালকে দেখা যাক। পরের দিন সকালবেলা উঠে সেই মঙ্গল আরতিতে গেছেন, মঙ্গল আরতি ঘণ্টা বেজেছে, মঙ্গল আরতিতে গেছেন। তারপর মঙ্গল আরতির পর সব মন্দির প্রণাম করতে গেছেন, প্রত্যেকেই যান সাধুরা, তারও রুটিন এরকমই ছিল। তো ঠাকুর মা স্বামীজি পুরানো মন্দির করার পর সমাধিঘাটে যখন গেছেন, সেইখানে গিয়ে দেখছে যে যেখানে আমাদের সাধুদের ক্রিমেশন হয়, শরীর চলে গেলে পোড়ানো হয়, তো সেইখানে দেখছে কিছু তখনও ফুলের মালাটালা কিছু অল্প কিছু পড়ে আছে। তো তখন ভাবছে যে কি হলো, এটা ফুলের মালাটালা পড়ে আছে। তখন ওর মনে পড়লো, ও আমি তো মারা গেছি কালকে মারা গিয়েছিলাম, সেই জন্যই তো এটা এখানে ক্রিমেশন হয়েছিল। তো তারপরে কী হবে, তখন সঙ্গে সঙ্গে সে যেহেতু দুবার করে যাতায়াত হয়েছে, সে তখন সোজা চলে গেছে যমরাজের কাছে। আবার গিয়ে যমরাজকে গিয়ে বলতে যে যমরাজ, আমি বেলুমাঠে গিয়ে আমাকে থাকতে পারবো না, আমাকে কেউ চিনতেও পারছে না, আমাকে কেউ দেখতেও পাচ্ছে না, আমাকে কেউ খেতেও দিচ্ছে না, আমি এখানেই থাকবো, আমাকে রামকৃষ্ণ লোকে নিয়ে চলুন।
তখন যমরাজ বলছে, আরে সে কি মশাই, এই তো আপনাকে দিয়ে এলাম, আপনাকে যেই আপনি মারা গেছেন সঙ্গে সঙ্গে নিয়ে আসা হয়েছে, সঙ্গে সঙ্গেই তো আপনাকে দিয়ে আসা হলো, একদিনের ব্যাপার, একদিনও কমপ্লিট হয়নি। তখন বলছে যে না, আমাদের তো বেলুড়মাটিতে কিছু নেই। বলছে, আরে তোমার দেহ ওখানে পড়ে আছে, দেখো গে যাও, সেই দেহের মধ্যে ঢুকে পড়ো, তাই তো হয়ে গেল। তখন সেই সাধু বলছে, দেখুন যমরাজ, এটি আপনার রাজত্ব নয়, এটি বেলুড় মঠ। বেলুড় মঠেতে একজন মহারাজ আছেন, কেউ কোনো মহারাজের শরীর গেলেই সঙ্গে সঙ্গে সে চিতাপিতা সাজিয়ে ফেলে। তারপরে যেই রিপোর্টটা আসে ডাক্তারের কাছ থেকে, ডেথ সার্টিফিকেটটা, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে এসে রেখে দিই, ঠাকুর ওই একটা জায়গা আছে, ঘর আছে আর সেখানে রেখে দেওয়া হয়। তারপর ফুল দিয়ে সাজিয়ে সব মন্দির টন্দির ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে স্নান করে নিয়ে চিতায় তুলে দেওয়া হলো। তারপর সব সাধুরা বসে ওই যে দেখা যায় আনন্দধাম বলে আনন্দধাম দেখিয়ে দেবে। আনন্দধাম দেখিয়ে দেওয়ার পর দাও দাও করে চলে সব শেষ। পরের দিনকে আর আপনি কিচ্ছু খুঁজে পাবেন না, ওখানে এমনকি কিচ্ছু নেই, শুধু ফুলের মালা দুটো একটা ফুল পড়ে আছে। তখন যমরাজ বলছে, সে কখনো হয় নাকি? আরে এতদিন ধরে তুমি থাকলে, একটা মানুষ এতদিন ধরে বেঁচে ছিল, সে মারা গেছে, তার জন্য তার সব কাছের লোক যারা তাকে খুব ভালোবাসে তারা আসবে, একটু আছাড় ফাছাড় করে কান্নাকাটি করবে, হায় 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 করবে, অন্যজন লোক আসবে, তাকে দেখবে, তারপর তো তাকে পোড়ানোর ব্যাপার। তখন সেই জপানন্দজি বলছে, না না না, আমাদের এখানে তা হয় না, আমাদের এখানে কুইক অ্যাকশান, বেলুড় মঠের কুইক অ্যাকশান, সঙ্গে সঙ্গে সব কিছু শেষ, তারপরে গিয়ে আর কিচ্ছু নেই, কিচ্ছু পাওয়া যাবে না। তখন বলছেন যে তাই নাকি, দেখি তো একবার। যমরাজ তখন ওখান থেকে একটু উঁকি মেরে দেখে নিলেন, দেখলেন যে সত্যিই বেলুড় মঠে কিছুই নাই। উনি যখন দেখছেন তখন ফুলটুলো নাই, সেগুলোও সব পরিষ্কার করে সব গঙ্গায় বিসর্জন দেওয়া হয়ে গেছে। বলছে, একদিনের মধ্যে সব শেষ? বললো, হ্যাঁ, আমাদের কিচ্ছু না, আগে থাকে না। তখন যমরাজ বলছেন যে, তখন ওই নিগমাত্মানন্দজি প্রথমে বলছেন, দেখো আমাদের বেলুড় মঠের হচ্ছে এই ব্যাপার, যখন যে কাজটা করতে হবে একবারে সঙ্গে সঙ্গে হয়ে গেল, সঙ্গে সঙ্গে শেষ, গুটিয়ে কাটিয়ে একদম পরিষ্কার। এইটি বেলুড় মঠ মানে এটি রামকৃষ্ণ সংঘের নিয়ম, এটি হলো আমাদের ট্র্যাডিশান। আর শুধুমাত্র রামকৃষ্ণ সংঘের নয়, এটি আমাদের প্রত্যেকের করা উচিত। যেই মাত্র একটা কাজ ধরলাম, সেটি কাজটি শেষ করে সঙ্গে সঙ্গে আবার ডিসমেন্টেলিং করে দিয়ে পরিষ্কার আগের মতন দিয়ে আমাকে বলছেন, দেখেছো তো বেলুড় মঠে যখন এই তিথি পুজোগুলো হয়, অনুষ্ঠান হয়, বড় বড় অনুষ্ঠান হয়, ঠাকুরের পাবলিক সেলিব্রেশন হয়, কত মেলা টেলা বসে, ইত্যাদি বসে, তুমি সকালবেলা দুপুরবেলা যাবে, একদম পা ফেলার লোক নেই। কিন্তু যেই রাত্রিবেলা যাবে দেখবে নিস্তব্ধ, কিচ্ছু নেই, কিচ্ছু পড়েও নেই, সব পরিষ্কার একবারে। এই আমাদের কাজগুলো হবে এই রকম ভাব বলে, এইরকমভাবে তিনি আমাদের গল্পটি বললেন। দিয়ে আমি বললাম, মহারাজ তারপরে কি হলো, ওনার কি হলো? তখন বলছে, ওনার আর কী হবে? তখন আর যমরাজ বলছেন, তোমার তো এখন এখানে থাকার তো ঘর বুক নেই, কিন্তু চলে এসেছো যখন, তখন কি আর করা যায়, তুমি আমাদের যমরাজের একটা গেস্ট হাউস আছে, সেই গেস্ট হাউসে থাকো কদিন। তখন সেই সাধু বলছে, না, আমি যমরাজের গেস্ট হাউসে থাকবো না, আমি কোনো গৃহস্থ বাড়িতে থাকবো না, আমাকে রামকৃষ্ণ লোকে পাঠাতে হবে। তখন বলছে যে রামকৃষ্ণ লোকে একটা জায়গাও ফাঁকা নেই, রামকৃষ্ণ লোকে এখন জায়গাটা হোক, তখন তোমাকে এখান থেকে ওখানে আমরা শিফট করে দেব। তো বলে তখন আমাদের এই হাসি। আর মহারাজ বলছেন যে গল্পটা তো নামে, কিন্তু আসল উদ্দেশ্য হলো তুমি তো এখনই নতুন, এইটি খেয়াল রাখবে যে যখন যা কাজ করতে হবে সেই কাজটা পুরো শেষ করে সঙ্গে সঙ্গে সেটিকে আরম্ভ হলো, পুরো মন দিয়ে কাজটি হলো, কাজটি হয়ে গেল, একবারে সেটি থেকে সব কিছু শেষ করে দিয়ে তবে ক্ষান্ত হওয়া। অর্থাৎ যখন যে কাজটা করতে হবে তখন সেই কাজটি পুরো করতে হবে, এইটি জেনে রাখবে। তো মহারাজের কাছে ওই গল্পটি শুনে ওই পরের কথাটি কতটা মানতে পারি জানি না, কিন্তু গল্পটি এখনো পর্যন্ত মনে রয়েছে।
এইভাবে সেই হাসির মধ্যে দিয়ে মহারাজ খুব সুন্দর করে এরকমভাবে গল্পটি বললেন। এরপরেও মহারাজ তারপর যখন রিটায়ার্ড হন, বয়স চোখে একদম দেখতে পেতেন না, উনি থাকতেন বামুনমোড়া আশ্রমেতে। বামুনমোড়া আশ্রমে থাকতেন, সেটা শঙ্করানন্দজি মহারাজের জন্মস্থান, তো তাঁর গুরুর জন্মস্থান, তো সেখানেই থাকতেন। সেখানেও একজন ব্রহ্মচারী ছিলেন, তিনি তার সেবা করতেন। তারা চুপচাপ বসে আছেন। আর আমরাও যখন গেছি, ওই প্রমেয়ানন্দজি মহারাজের সঙ্গেই গেছি, তো এরকম ভাব, তখন মহারাজ আমি এরকম ভাব, আশিস আমাকে চিনতে পারছেন? বলে হ্যাঁ হ্যাঁ চিনতে পারছি। তো ওই আনন্দে আছেন, তার কোনো দুঃখ নেই, কিছু নেই। আমি মহারাজ আপনি কেমন আছেন? ভালোই, আমার তো কী আছে, ভালোই আছি, আনন্দেই আছি। যখন খাওয়ার সময় হয়, খাবার আসে, উনি টুকটুক করে খেয়ে নিলেন, বা যখন খেতে পারতেন না তখন খাইয়েও দেওয়া হতো। তার যে চোখে দেখতে পান না, তার যে নিজের কাজ যে কিছু করতে পারছেন না, তার জন্য কোনো দুঃখও নেই। এই হলো সাধুদের ব্যাপার। অর্থাৎ তারা সবসময় জানে যে ঠাকুরের কোলেই বসে আছি, মায়ের কোলেই বসে আছি, আগেও ছিলাম, এখনও বসে আছি। যা কিছু করে দিচ্ছে আমরা ভাবি যে সেবক করে দিচ্ছে, কিন্তু তিনি ভাবছেন যে মাই করছেন। আপনি তো আছেন, উনি সব কাজগুলো করে দিচ্ছেন বলে সুবিধা হতো। মহারাজ কে করছে? মা করছে, মায়ের কোলে বসে আছে, মাই সব কাজগুলো করে দিচ্ছে, মাই যেমন করছে। আমি তো কিছু জানি না, আমি করতে পারি না, চোখে দেখতে পাই না, আমি চুপচাপ মায়ের কোলে বসে বসে আনন্দে আছি, হাসছি, খেলছি, আর মাই সব করে দিচ্ছি। এই আনন্দে থাকার কত বড় একটা ভাবনা, তিনি এরকম ভাবছেন। তো এরকমভাবে ছিলেন। আরও কিছু কিছু এরকম অনেক সুন্দর সুন্দর ছোটো ছোটো গল্প উনি বলতেন, খুব সুন্দর, খুব মজার মানুষ ছিলেন। তারপর আর কিন্তু খুব অস্টিয়ার, কেউ কোনো জিনিস দিয়ে গেলে যে মহারাজ এটা পড়বেন, এটা রাখবেন, বা ঠিক আছে রেখে দিয়ে যাও, যে ভালো কিছু পড়তে হবে, ভালো কিছু করতে হবে, এরকম ভাবনা। খুব অস্টিয়ার লাইফ, সাধু জীবন। দেখো আমি সন্ন্যাসী, আমাদের মতন থাকতে দাও, এরকম ভাব, অস্টিয়ার জীবনযাপন ছিল তার। শেষকালে 13ই জুলাই 2010 সালে 6:15 নাগাদ সেবা প্রতিষ্ঠানেতে তার শরীর যায়, তিনি রামকৃষ্ণ লোকে মিলিত হন। তখন তার বয়স হয়েছিল 81 বছর। এইভাবে তার কথা এখনো পর্যন্ত আমাদের মনে পড়ে যে কীরকমভাবে আনন্দে থাকা যায়। সমস্ত রকম এই শরীরের যেসব আমাদের বিঘ্ন, এই সবগুলো সত্ত্বেও কীভাবে মনে আনন্দে থাকা যায়। মনে পড়ে যায় তুরীয়ানন্দজির সেই কথা, দুঃখ জানে শরীর জানে, মন তুমি আনন্দে থাকো। এই কথাটা ওনার মুখেও শুনেছিলাম, শরীর জানে, দুঃখ জানে, মন তুমি আনন্দে থাকো। মন আনন্দে আছে, শরীরের গণ্ডগোল আছে, থাকবেই, এটা তো অস্বাভাবিক কিছু নয়, আসবেই, প্রত্যেকের জীবনেই আসবেও, এটা স্বাভাবিক। কেন এলো, কী করে যাবে, বা যাওয়ার দরকার কী, আমার কেন হলো ইত্যাদি, কী করব হায় 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 করে, তাতে তো কোনো লাভ নেই। এই সাধুদের জীবন দেখলে বোঝা যায় তারা কিভাবে এই সমস্ত কিছুকে অ্যাডজাস্ট করে নিয়ে কত সুন্দরভাবে নিজের জীবনযাপন করে। আজ এই পর্যন্ত। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।